হ্যালো এইচএসসি কমার্সের স্টুডেন্টরা, সেটা হোক 27 ব্যাচ, সেটা হোক 28 ব্যাচ। সো তুমি ম্যানেজমেন্ট যখন পড়তে যাবা, ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে গিয়ে ব্যবস্থাপনার নীতি। এখন ব্যবস্থাপনার নীতি 14টা মুখস্থ করা আমাদের স্টুডেন্টের জন্য খুব বেশি প্রবলেমেটিক হয়ে যায়। সো আজকের এই একটা টেকনিক বলে দিব এবং এই একটা টেকনিক দিয়ে তুমি 14টা নীতি খুব সহজে নোমেনিকলি মনে রাখতে পারবা। হাই, আমি বাহাদুর হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসএ। বিগত 4 বছর কমার্সে প্রায় লাখখানেক শিক্ষার্থীর একাডেমিক অ্যাডমিশনের জার্নির অংশ হয়েছি। চলো আজকে আমরা ব্যবস্থাপনার নীতি খুব সহজে শিখি। তো ব্যবস্থাপনার 14টা নীতি আছে। আমাদের হেনরি ফেলকে বলা হয় ব্যবস্থাপনার জনক। হ্যাঁ, তিনি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনার জনকও। হ্যাঁ, তার পাশাপাশি শিল্পের কার্যবলকে তিনি 6 ভাগে ভাগ করেছিলেন, ব্যবস্থাপনার কার্যবলকে তিনি 5 ভাগে ভাগ করেছিলেন। সো অনেকগুলো তথ্য আছে তার বিষয়ে। হ্যাঁ, যদিও বর্তমানে তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় না, আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় মূলত পিটার এফ ড্রাকারকে। এই ধরনের কোশ্চেনগুলো বিশেষ করে অ্যাডমিশনে আসে। সো হেনরি ফিওলের ব্যবস্থাপনার 14টা নীতি আমাদের এসএসসি লাইফের জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই অ্যাডমিশনের জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো 14টা নীতি কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেই জিনিসটা আজকে আমরা শেখার ট্রাই করব। আসো, 14 নীতি খুবই ইজি, খুবই ইজি। দেখো, তাহলে আমরা একটা শর্ট ট্রিক শিখছি আজকে, তাই না? দেখো, তো তোমাদের সবার একটা একটা কি আছে বাসায়? আপা আছে, বড় বোন। হ্যাঁ, সো আপা উদ্যোগ নিয়ে সাম্যতা রক্ষা করে একাই শৃঙ্খলা মেনটেইন করে জোড়াময় শেকলের ভিত্তিতে নিজ স্বার্থ ত্যাগ করে চাকুরি করে। এই হচ্ছে গিয়ে আমাদের কি তোমার মূলত শর্ট ট্রিকটা। এখানের মধ্যেই আমাদের 14টা নীতি খুব ইজিলি দেওয়া আছে। কিভাবে ভাইয়া? আসো, তো 14টা নীতি আমরা এখনই ইজিলি পারবো। আ দিয়ে একটা কি আছে? নীতি আছে। কি বলতো? আদেশের ঐক্য নীতি। পা দিয়ে একটা নীতি আছে। পা দিয়ে কি হবে বলতো? পারিশ্রমিকের নীতি। উদ্যোগ দিয়ে ডিরেক্ট একটা নীতি আছে, হচ্ছে উদ্যোগের নীতি। সো এই নি দিয়ে আবার দুটো নীতি আছে, একটা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি, আরেকটা হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। ঠিক আছে? সাম্য দিয়ে কি বলতো? সাম্যের নীতি। হ্যাঁ, তারপর হচ্ছে ক। এই ক দিয়ে করেতে ক দিয়ে মূলত 3টা নীতি হয়। কয়টা নীতি হয় ভাইয়া? 3টা নীতি হয়। একটা হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, যদিও বিকেন্দ্রীকরণ নীতি হেনরি ফলের প্রদত্ত নীতি নয়। সো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, কার্য বিভাজন নীতি এবং কর্তৃত্ব ও দায়িত্ব নীতি, টোটাল 3টা। একাই দিয়ে একতাই বল নীতি, স্পিরিট ডি কর্পস। শৃঙ্খলা দিয়ে শৃঙ্খলার নীতি। এরপর হচ্ছে জোড়াময় দিয়ে জোড়াময় শেকল নীতি। হ্যাঁ, নিঃস্বার্থ দিয়ে নিঃস্বার্থ ত্যাগ করা নীতি, সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করা নীতি। আর চাকুরি দিয়ে চাকুরির স্থায়িত্ব নীতি। 14টা নীতি কিন্তু হয়ে গেছে। 1টা 2টা 3টা 4 5 6, হ্যাঁ, 7 8 9 10 11 12 13, এই ঠিক 14। তার মানে কি হবে? আপা উদ্যোগ নিয়ে সাম্যতা রক্ষা করে একাই শৃঙ্খলা মেনটেন করে জোড়াময় শেকলের ভিত্তিতে নিঃস্বার্থ ত্যাগ করে কি করে? চাকুরি করে। এটাই হচ্ছে আমাদের 14টা নীতি। খুব সহজেই একটা নোমেনিক টেকনিক দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারছি। এবার আমরা যদি একটু বুকিশ নলেজটা নিতে যাই, যেমন কার্য বিভাজন। কার্য বিভাজন মানে কি? এটা তোমাকে একটা গল্পের মাধ্যমে আমি বোঝাই। কার্য বিভাজন মানে হচ্ছে তোমার ব্যক্তির যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তাকে কাজগুলো কি করে দাও? ভাগ করে দাও। যেমন আমি যদি এখানে আনাস ভাইকে এখন যদি আমি ম্যানেজমেন্ট পড়াইতে দিই, আনাস ভাই পারবে? পারবে না। কিন্তু আনাস ভাইকে যদি আমি ফিজিক্স পড়াইতে দিই, তিনি হয়তো পারবে। কিন্তু আমাকে যদি ফিজিক্স পড়াইতে দেওয়া হয়, তাহলে কি আমি ফিজিক্স পারবো? পারবো না। তার মানে এটা হচ্ছে কার্য বিভাজন নীতি। কর্তৃত্ব দায়িত্বের ভারসাম্য মানে হচ্ছে, এটা নিয়ে আমার লাইফে একটা মজার ঘটনা আছে।
তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে নতুন নতুন চান্স পেয়েছিলাম 101তম ব্যাচ হিসেবে। সো আমার পাশের বাসার আন্টি আমাকে বলতেছিল হচ্ছে কি যে বাহা তুমি কি আমার বাচ্চাকে পড়াইতে পারবা? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ আন্টি পড়াইতে পারবো। সো তার মানে তিনি তার বাচ্চাকে পড়ানোর জন্য আমাকে কি দিয়েছে বলতো? দায়িত্ব দিয়েছে, তাই না? এর পাশাপাশি কিছুদিন পড়াচ্ছি, তো বাচ্চা পড়তেছে না বিধায় আমি বাচ্চাকে একটা থাবড় দিছি। থাবড় দেওয়ার পাশাপাশি ওদিক থেকে বাচ্চার মা এসে আমার গালে একটা থাবড় দিয়ে দিছে। এটা কি হইলো? তার মানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কর্তৃত্ব দেওয়া হয়নি। তার মানে যখন প্রতিষ্ঠানে কাজ অ্যাসাইন করা হয় বা কাউকে দায়িত্ব দেওয়া হয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, তখন সেখানে তাকে পাওয়ারও দিতে হবে। এই কর্তৃত্ব মানে হচ্ছে ভাইয়া পাওয়ার। ওটার মধ্যে কি থাকতে হবে? ভারসাম্য বা সমতা রাখতে হবে, সমতার নীতি রাখতে হবে। কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সমতার নীতি রাখতে হবে, ঠিক আছে? এবার আসুন নিয়মানুবর্তিতা নীতি। নিয়মানুবর্তিতা নীতি মানে কি? ধরো আমাদের অফিসে একজন, এই যে হালকেস্টেনের অফিসে একজন কর্মচারী আছে, কারোর সাথে খুব একটা ভালো সম্পর্ক না, যেখানে সেখানে দাঁড়ায় সিগারেট খায়, আড্ডা গুজব করে, হ্যাঁ, খুব একটা নিয়ম নীতি তোয়াক্কা করে না। তার মানে হচ্ছে তার মধ্যে কি নেই? নিয়মানুবর্তিতার প্রবলেম আছে, সেটাকে বলা হয় নিয়মানুবর্তিতার নীতি। এবার হচ্ছে আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। সেটা হচ্ছে যদি আমি একদিন বাসায় বসে গেমস খেলতেছিলাম, সো আমার আম্মু, আমার মা আর বাবা, আমার বাবা ছিল এক রুমে, আমার মা ছিল রান্নাঘরে বেসিক্যালি। তো আমার মা আমাকে বলতেছে হচ্ছে গিয়ে বাবা আমাকে একটু রান্নায় হেল্প কর। আবার আমার বাবা আমাকে বলতেছে বাবা আমার সাথে বাজারে চল। এখন আমি তো কর্মী, আমি তো এদের কর্মী না, তো আমি কর্মী গেছি ফাইসা। হ্যাঁ, কিন্তু হেনরি ফেল একটা কথা বলে গেছিল যে ডুয়েল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড। একই টাইমে একই ব্যক্তিকে অনেকগুলা কাজ অ্যাসাইন করা যাবে না। তার মানে আমার মা বলতেছে, আমার তো বস দুইটা, আমার মা বলতেছে কি বাজারে যা, রান্না করে হেল্প কর, আমার বাবা বলতেছে বাজারে যা। তার মানে কখনো কোনো প্রতিষ্ঠানে আদেশের ঐক্যনীতি রাখতে হবে। আদেশের ঐক্যনীতি যদি ভঙ্গ হয় সে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হয়ে যাবে। কারণ একটা কথা আছে, ডুয়েল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড। একই সময়ে একই কর্মীকে যদি দুজন ব্যক্তি আদেশ দেয় তাহলে সে কোনোটাই ভালো মতন করতে পারবে না। তার মানে একাধিক কাজ একত্রে সম্পাদন করতে একজন ব্যক্তি সম্ভব হয় না। তাই হেনরি ফেল বলেছেন ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, বা দ্বৈত অধীনতা পরিহার করতে হবে। এই যে আমি সুন্দর মতো গেমস খেলতেছি, আমার মাও আমাকে কাজ দিয়ে দিছে, আবার বাবাও কাজ দিয়ে দিছে, আমি কোনটা করব? এই প্রবলেমটা অনেকেরই হয়। এবার আসো হচ্ছে কি ভাইয়া বাকি নীতিগুলো একটু শেষ করি। ওকে, আচ্ছা, বাকি নীতিগুলো হচ্ছে গিয়ে নির্দেশনার ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতি মানে হচ্ছে গিয়ে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার একটা কি থাকতে হবে? ম্যাচিং থাকতে হবে, ঠিক আছে? এই নীতিটা আমার বাবা কখনো ফলো করে না। কেন ভাই? আমার বাবার সাথে আমার একটা জিনিসের জায়গায় ক্ল্যাশ লাগে। আমি একদিন গেছি, আমার বাবা আমাকে বলতেছে যে বাহা বাজারে যা, বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আয়। সো আমি ড্যাং ড্যাং করতে করতে বাজারে ইলিশ মাছ কিনতে গেছি। ইলিশ মাছ কেনা প্রায় শেষ, ওই মুহূর্তে আমার বাবা আমাকে বলতেছে না ইলিশ মাছ খাবো না, গরুর মাংস খাবো। তার মানে আমার বাবা পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার কি রাখেনি? মিল রাখেনি। আর একটা প্রতিষ্ঠানের মধ্যে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার অবশ্যই মিল থাকতে হবে, নাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে। এরপর সাধারণ স্বার্থে নিঃস্বার্থ বিভাজন বা বিসর্জন নীতি। এই জিনিসটা হচ্ছে আমার একটা আঙ্কেলের উদাহরণ দিয়ে তোমাকে আমি শেখাই। সো আমার আঙ্কেল হচ্ছে গিয়ে একজন রেলওয়ে কর্মকর্তা। হ্যাঁ, রেলওয়ে কর্মকর্তা। সো তিনি হচ্ছে গিয়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করে দেন, বুঝতে পেরেছ? তো রেলওয়ে টিকিট হচ্ছে গিয়ে মূলত 350 টাকা। হ্যাঁ, তো তিনি 200 টাকা দিয়ে রেলওয়ের টিকিট বিক্রি করে দেন। তার মানে তিনি সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন দেয়নি, তিনি তার ব্যক্তি স্বার্থকেই বেশি কি করেছে? প্রায়োরিটি দিয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থকে তিনি কি দেননি? প্রায়োরিটি দেননি, কারণ এই টিকিটগুলো তো তার কেনা, এগুলো তো সরকারের, ঠিক আছে? তার মানে প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সাধারণ স্বার্থ বা প্রতিষ্ঠানের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এবার হচ্ছে পারিশ্রমিক বা নিউমারেশন নীতি। এটা হচ্ছে গিয়ে কর্মীকে অবশ্যই, আমাদের হাদিসে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কর্মীর পায়ের মানে মাথার ঘাম পায়ে পড়ার আগ পর্যন্ত বা গায়ের ঘাম শুকানোর আগ পর্যন্ত তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। সেক্ষেত্রে হচ্ছে কর্মীকে অবশ্যই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে, যেটাকে আমরা পারিশ্রমিকের নীতি বলছি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, এই জিনিসটা একটু বলি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতিটা খুব সিম্পল। তোমাদের বাসায় লিডারকে, যেমন এক একজনের বাসায় কিন্তু লিডার এক একটা। যেমন দেখো আমি তোমাকে দেখাই, অনেকের বাসায় হচ্ছে লিডার বাবা, অনেকের বাসায় লিডার হচ্ছে আবার মা।
হ্যাঁ, যেমন আমার বাসায় লিডার হচ্ছে আমার বাবা। আমার বাবা যা ডিসিশন নেয় সেটা আমরা চোখ বন্ধ করে মেনে নিই। তার মানে এটা হচ্ছে কি কেন্দ্রীকরণ। তার মানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন যে ডিসিশন দেয় সেটা যখন কর্মীরা মেনে নেয় সেটাকে আমরা কেন্দ্রীকরণ বলি। আর আমার কাজিনের বাসায়, আমার কাজিনের বাসা হচ্ছে আমার কাজিন, তার বড় ভাই, বড় বোন, আম্মু আব্বু সবাই মিলেমিশে ডিসিশন নেয়। তার মানে ওদের বাসায় কেন্দ্রীকরণ। তার মানে কর্মীর ভূমিকা বৃদ্ধি পায় কোথায়? বিকেন্দ্রীকরণে, কারণ এখানে সবার ডিসিশন মেকিং এর ক্ষমতা আছে। কর্মীর ভূমিকা হ্রাস পায় কোথায়? কেন্দ্রীকরণে, কারণ এখানে আমার কথা বলার কোনো কি নাই, চান্স নাই। এখানে বাবাই সব, বস সব। ঠিক আছে, এরপরে আসো বাকি নীতিগুলো শেষ করে দিই সহজে। জোড়াময় শেকলের নীতিটা খুবই ইজি। জোড়াময় শেকল নীতি মানে হচ্ছে গিয়ে ভাইয়া, যেমন এই যে আমরা 24-এর যে জুলাই আন্দোলন করেছি, এই জুলাই আন্দোলনের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের কি আছে অবদান আছে। তার মানে আমরা একটা চেইন অফ কমান্ডের মতন কাজ করেছি, সবাই মিলেমিশে কাজ করেছি। তার মানে একটা প্রতিষ্ঠানের মধ্যে সব বিভাগ যদি একসাথে মিলেমিশে কাজ করে সেখানে অবশ্যই সাকসেস আসবে। শৃঙ্খলার নীতি মানে হচ্ছে কি ভাইয়া, শৃঙ্খলার নীতি মানে হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে হবে, সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখতে হবে। আমি যদি একজন ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারিং এর কাজ করাই তাহলে কি হবে? একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি অপারেশনের কাজ করাই তাহলে কি হবে? হবে না। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের মধ্যে উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে রাখতে হবে। সাম্যতার নীতি, এটা খুবই সিম্পল। সো আমার স্কুলে হচ্ছে একজন মিজান স্যার ছিলেন। সো এই মিজান স্যার কি করে? মিজান স্যার হচ্ছে গিয়ে ধরো আমিও ছুটি চাইতে গেছি, আমার বান্ধবী মিতিও ছুটি চাইতে গেছে। সো আমি যখন গেছি আমার বলতেছে এই কালা, এই বাইকটা, এই এরা তুই কোনো কামের না, হ্যাঁ আমার কোনো ছুটি দিল না। মিতি যখন গেছে মিতিকে বলতেছে আচ্ছা তোমার ছুটি লাগবে বাবু, ঠিক আছে তোমাকে ছুটি দিয়ে দিলাম। তার মানে এখানে প্রতিষ্ঠানের মধ্যে সাম্যতা রক্ষা করা হয়নি। তার মানে একটা প্রতিষ্ঠানের মধ্যে সবার প্রতি সেম আচরণ রাখতে হবে ওই প্রতিষ্ঠানের বসের। বুঝতে পেরেছি? এরপরে হচ্ছে গিয়ে ভাইয়া কর্মীদের চাকরির স্থায়িত্ব নীতি। স্বাভাবিক, কর্মীরা যদি চাকরিটা যদি স্থায়িত্ব না হয় বা কর্মীরা যদি নিজেকে ফিল না করে যে এই চাকরির একটা স্থায়িত্ব আছে, তাহলে ওই প্রতিষ্ঠানের কর্মীরা কখনো ভালো মতন কাজ করবে না। তার মানে কর্মীকে বোঝাতে হবে যে তোমার চাকরির একটা স্থায়িত্ব আছে। ঠিক আছে। উদ্যোগের নীতি, কর্মীদেরকে এমনভাবে ইনিশিয়েটিভ দেওয়া লাগবে বা এমনভাবে তাদেরকে তৈরি করতে হবে যেন তারা কোনো একটা অঘটন ঘটলে সেই জায়গায় নিজে কি দিতে পারে, ইনিশিয়েটিভ নিতে পারে। একতাই বল নীতি মানে ইউনিটি স্ট্রেংথ মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে মূলত প্রত্যেকটা বিভাগ মিলে একই উদ্দেশ্যে কাজ করব। যেমন আমি যদি বলি একতাই বল নীতি মানে ধরো তোমার এসএসসিতে তুমি ধরো জিপিএ 5 যদি তুমি পাইতে চাও তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্ট, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, বাংলা, আইসিটি, প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। দিস ইজ ইউনিটি অফ স্ট্রেংথ। সো মূলত এগুলাই ছিল আমাদের 14 নীতি। মূলত এই 14 নীতিগুলো আমরা নমেনিক টেকনিক দিয়ে মনে রেখেছি। এবং তোমরা যারা ভাইয়া 27 ব্যাচ এবং 28 ব্যাচের স্টুডেন্ট আছো, প্লিজ এরকম যদি মজায় পড়াশোনা করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট হবে আমাদের এই যে কমার্সের 28 ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা। আর যারা 27 ব্যাচ আছো তাদের জন্য কমার্সের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা। এই কোর্সে আমরা মূলত এভাবে নোমেনিক টেকনিক ওয়েজ তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রায় 30 থেকে 40টার উপরে ক্লাস আছে। তার পাশাপাশি ইন টোটাল 500+ ক্লাস দিয়েছি, যেখানে টেস্ট পেপার সলভিং ক্লাস, বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস, অ্যাডমিশনের ক্লাস। সো 28 ব্যাচ এনরোল দ্য কোর্স অ্যান্ড 27 ব্যাচ তোমরা তো অলরেডি এনরোল আছো প্রায় আমাদের সাথে, অনেকজন প্রায় 1000, 2000, 3000 স্টুডেন্ট আমাদের সাথে আছে। তোমরা যারা এখনো কিনো নাই দ্রুত কোর্সটি এনরোল করে নাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।